আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন, শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর 1 মাস পূর্ণ হবে আর 3 দিন পরে, 18ই জানুয়ারি। তিনি 12ই ডিসেম্বর গুলিবিদ্ধ হয়েছিলেন, মানে মৃত্যুবরণ করেছেন 18ই ডিসেম্বর। সেই হিসেবে আর 3 দিন পরে পূর্ণ হবে তার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার 30 দিন। এর মধ্যে গত 12ই জানুয়ারি পুলিশ একটি চার্জশিট দিয়েছে। গোয়েন্দা পুলিশ গতকাল তার একটি শুনানিতে এটি প্রত্যাখ্যান করেছেন মামলার বাদী এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের আব্দুল্লাহ আল জাবের। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদির যেভাবে তদন্ত হচ্ছে বা সামগ্রিক যে পরিস্থিতি, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। জাবের ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। কনক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আব্দুল্লাহ আল জাবের তিনি নিজেও কিন্তু জুলাই বিপ্লবের সঙ্গে খুব নিবিড়ভাবে যুক্ত ছিলেন, খুব সাহসী ভূমিকায় যুক্ত ছিলেন এবং আপনারা অনেকেই জানেন যে আন্দোলনের সময় পুলিশের কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক ছাত্রের মুখ চেপে ধরেছিল তার প্রতিবাদী কথার জন্য। তিনি হচ্ছেন আমাদের জাবের। এবং এই অনুষ্ঠানটি শুরু করার আগে জাবের ভাই, আমি শহীদ শরীফ ওসমান হাদির যে জানাজা, সেই জানাজায় আপনার যে বক্তব্য ছিল, সেই বক্তব্যের কিছু অংশ দেখাতে চাই দর্শকদেরকে একটু রিকল করানোর জন্য। আমরা এখানে কিসের জন্য এসেছি? আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি। প্রিয় ভাইয়েরা, আজকে কবি নজরুলের যে বিদ্রোহী দুটো লাইন, যাকে ওসমান হাদি তার আদর্শ মনে করত, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠে আজি একা, চির উন্নতশীল। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন শরীফ ওসমান হাদিকে 1 সপ্তাহ 168 ঘন্টা আগে গুলি করা হয়েছে। এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে? সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি খুনিকে গ্রেফতারের ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে? তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খুনি কোন জায়গায় রয়েছে? আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয়, এখানে পুরো একটা খুনি চক্র কাজ করেছে। আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে আগামী গত 1 সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা ইনকিলাব মঞ্চ কোনোভাবেই শরীফ ওসমান হাদির রক্তকে বৃথা দিতে দেব না। আমরা ঘোষণা করতে চাই, শরীফ ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে। আপনাদেরকে তিনি বারংবার বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেব, তবু ইনসাফের লড়াই ছাড়বো না। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমাদেরকে ইনসাফের লড়াই লড়তেই হবে। আপনারা রাজি আছেন কিনা? এবং সেই সাথে আমরা আরো বলতে চাই, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, শরীফ ওসমান হাদির পরিবারকে জানানো হয়, রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা দরকার হয় আপনারা আমাদেরকে বলবেন। আমরা শরীফ ওসমান হাদির পরিবার থেকে রাষ্ট্রকে জানাতে চাই, যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ ওসমান হাদির পরিবারের 5 সদস্য, তার ভাই এবং বোনদের যদি রক্ত লাগে তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, তবুও এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। হয় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। আজকে শরীফ ওসমান হাদির জন্য যারা এসেছেন, শহীদ শরীফ ওসমান হাদি, তাকে আমরা সবাই দোয়া করব এবং তার যেই লড়াইয়ের পথ, তার যেই সাংস্কৃতিক আন্দোলন, তার যেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করব। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা,
আর্মি না আজাদি, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা। আমার ভাই কবরে, খুনে কেন বাহিরে, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হব। নারায়ে তাকবীর। তো এই অসাধারণ একটি গতিময় একটি ভাষণ, এই ভাষণটি দেখালাম যে আপনার বেশ কিছু দাবি ছিল, আপনার বেশ কিছু জোরালো অবস্থান ছিল, জুলাই বিপ্লবে সরকার ক্ষমতায়, তো সবকিছু মিলিয়ে গত প্রায় এক মাসের মানে কি হলো, এবং এই যে চার্জশিট আপনারা গতকাল নারাজি দিলেন, প্রত্যাখ্যান করলেন চার্জশিট, কেন করলেন, একটু যদি আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনি যাবে। ভাই প্রথমেই যে ব্যাপারটা দিয়ে শুরু করতে চাই তার আগে একটা ভুল নিরসন করতে চাই। জি। মানে মুখে হাত দেওয়া যে লোকটা, এটা আসলে আমি নই। আপনি না? তবে আমি না, তো আমার কাছে মনে হয় যে আসলে অনেকেই আমাকে মনে করেছেন, কারণ হচ্ছে আমার চেহারার সাথে কিছুটা তার চেহারা মিলে, এবং সময় যার চেহারা, এবং আমি দেখেছি আর কি ওনার আর কি মুখে হাত দেওয়া ছাড়াও তো আমার মতোই তার দেখতে আর কি চেহারা। তো অনেকেই মনে করেছেন যে এটা আমি, কিন্তু এটা আমি না। কিন্তু আমার হচ্ছে জুলাই আন্দোলনের বেশ কিছু ভিডিও, একদম হচ্ছে 16 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমার বেশ কিছু ভিডিও আছে, যেটা শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন না, যদিও আমরা বেশ কিছু জুলাই আন্দোলনের বেশ কিছু দিন আমরা একসাথে আন্দোলন করেছি। এরপরে হচ্ছে আমরা মূলত আপনার নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, এই প্রত্যেকটা আন্দোলনই আমরা অংশগ্রহণ করেছি। এবং আওয়ামী লীগের বিপক্ষে যখন যারা, সে জামাত হোক বা বিএনপি হোক, তারা যখনই কোনো প্রতিবাদ সমাবেশ ডেকেছে, কোনো বিক্ষোভ মিছিল ডেকেছে, আমরা সামিল হয়েছি। শহীদ ওসমান হাদি সস্ত্রীক এই আন্দোলনগুলোতে সামিল হয়েছেন। এখন আমরা আসি হচ্ছে মূল আলোচনায়। সেটা হচ্ছে গত এক মাসের আপনি একটা পরিস্থিতি আমার কাছে জানতে চেয়েছেন, আমি একটু পেছন থেকে আসতে চাই, তাহলে আপনার জন্য এবং দর্শক যারা আছেন তাদের জন্য আমাদের যে বর্তমান অবস্থা সেটা একটু বুঝবা সহজ হবে। প্রথমত আপনারা জানেন যে গত 28শে ডিসেম্বর, গত বছরের 28শে ডিসেম্বর শহীদ ওসমান হাদি শাহবাগ থানায় একটা জিডি করছিলেন, এবং সেইখানে তিনি বলছেন যে আমাকে বিভিন্ন দেশি বিদেশি নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এবং দেশি বিদেশি নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। তো রাষ্ট্রের কাছে তিনি একটা নিরাপত্তা প্রার্থনা করছিলেন। তো আমরা যখন তার এই শাহাদাতের ঘটনা ঘটলো, এরপরে আমরা থানায় গিয়ে যোগাযোগ করেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে শহীদ ওসমান হাদি শাহবাগ থানায় কোনো জিডি করে নাই। তো আমাদের হচ্ছে স্পেসিফিক ডেট খেয়াল ছিল না, আমাদের শুধু মনে ছিল যে আমরা ডিসেম্বরে এই জিডিটা করেছি, এবং এই জিডি করবার সময় সাথে জুমা এবং আমি ছিলাম ওসমান হাদির সাথে। তো পরবর্তীতে আমরা জিডির একটা কপি খুঁজে পেয়েছি, এবং যখন এটা শাহবাগ থানা, এবং শাহবাগ থানা এটা পুরো মাস খুঁজেছে ডিসেম্বর, কিন্তু এরপরেও তারা জিডির কোনো কপি পায় নাই। পরবর্তীতে যখন আমরা গিয়ে তাদের কাছে জিডির কপিটা দিলাম, তখন তারা স্বীকার করেছেন যে না, শহীদ ওসমান হাদি শাহবাগ থানা একটা জিডি করেছিলেন। এই যে একটা মানুষকে হত্যা করবার পরেও দায় এড়ানোর যে একটা প্রচেষ্টা, এইটা প্রশাসনের পক্ষ থেকে যে এই গত এক মাস ধরে চলছে ব্যাপারটা এমন নয়, এটা শহীদ ওসমান হাদির লড়াইয়ের শুরু থেকেই তারা এইভাবে অসহযোগিতা করছে। এবং আপনি হয়তো আরেকটা জিনিস অবাক হবেন যে প্রশাসনের পক্ষ থেকে শহীদ ওসমান হাদি যেদিন গুলি করা হয়, সেই দিন রাত 12টার সময় আমাকে জিজ্ঞেস করা হয় ফোন করে যে শহীদ ওসমান হাদি যেখানে গুলিবিদ্ধ হয়েছেন সেই প্লেসটা আমি তাদেরকে চিনাইতে পারবো কিনা, বা হচ্ছে আমাকে তারা ওই রাস্তার সিসিটিভি ফুটেজ চায়, মানে হচ্ছে আমি তাদেরকে রাস্তার ফুটেজ এনে দিব, এরপরে তারা হচ্ছে এটা ইনভেস্টিগেশনে নামবে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাকে বলা হচ্ছে যে মামলা না করবার কারণে তারা নাকি কোনো পদক্ষেপ নিতে পারতেছেন না। তো এইটা হচ্ছে বর্তমান রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা। এবং আমি যে মামলাটা দায়ের করেছি, সেই মামলা যিনি আমার কাছ থেকে সিগনেচার নিয়েছেন এবং যারা উপস্থিত ছিলেন তাদের কাছে আমি আমার মামলার একটা কপি চেয়েছিলাম, যে আমি যেহেতু বাদী, আমার কাছে তো এজাহারের একটা কপি থাকবে। এখন পর্যন্ত আমাকে মামলার একটা কপি সরবরাহ করা হয় নাই। আমি বারংবার যোগাযোগ করেছি, এবং প্রয়োজনে আমি যে তাদের সাথে যোগাযোগ করেছি এর প্রুফ আমি আপনাকে হচ্ছে মেসেঞ্জারে বা হচ্ছে যোগাযোগ মাধ্যমে আমি আপনাকে পাঠাতে পারবো। তো এই যে অসহযোগিতাগুলো, এবং আরেকটা জিনিস খেয়াল করেন যে আসামিদের অবস্থান নিয়ে যে একটা অস্পষ্টতা তৈরি, এই বলছে আসামি বাংলাদেশে রয়েছে, এই বলছে আসামি ভারতে পালিয়ে গেছে, আবার বলছে মেঘালয় গেছে। ডিবির মতো একটা সংস্থা সে সংবাদ সম্মেলন করে বলছে যে শহীদ ওসমান হাদির এই খুনের সাথে জড়িত এমন 2 জনকে মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে। পরবর্তীতে মেঘালয় পুলিশ আবার সংবাদ সম্মেলন করে বলছে যে তারা এই ধরনের কাউকে গ্রেফতার করে নাই। এবং আপনাকে আরেকটা জিনিস আমি জানাতে চাই যে চার্জশিট নিয়ে যে তালবাহানা, আপনারা জানেন যে 12 তারিখে শহীদ ওসমান হাদির যে চার্জশিট সেটা আদালতে দাখিল হয়েছে। এর পূর্বে আমাদেরকে ডিএমপি কমিশনার এবং সৈয়দ রেজওয়ানা পরিবেশ উপদেষ্টা উনি আসছিলেন শাহবাগে আমাদের আন্দোলনের সময়, এবং ওনারা বলেছেন যে 7 তারিখের মধ্যে ওনারা চার্জশিট দাখিল করবেন, ওনাদের কাজ হচ্ছে 90% হয়ে গেছে, 10% বাকি আছে। তো এরপরেও আমরা বলেছি যে এটা তো আসলে দীর্ঘ সময়, 10%-এর জন্য তো আপনাদের এত সময় লাগবার কথা না। এরপরেও তদন্তের খাতিরে
আমরা হচ্ছে তাদেরকে পূর্ণ সময়টা দিয়েছি। তো এই চার্জশিট তারা হচ্ছে 6 তারিখে সংবাদ সম্মেলন করে এই চার্জশিটের বিষয়ে তারা একটা সংবাদ সম্মেলন করে এবং সংবাদ সম্মেলনে তারা চার্জশিটটা প্রকাশ করে। কিন্তু এই চার্জশিট প্রকাশের ক্ষেত্রে আমাদের সাথে কোনো ধরনের তারা যোগাযোগ করে না, এমনকি আমরা জানতামও না যে 6 তারিখে এই চার্জশিটের ব্যাপারে সংবাদ সম্মেলন করে আর কি মিডিয়াকে জানানো হবে। তো এই যে অসহযোগিতাগুলো, এবং চার্জশিট দাখিলের পরে 12 তারিখ যখন আদালতে চার্জশিটটা দাখিল হয়, তখন আমরা ইনকিলাব মঞ্চের পুরো টিম আদালতে গিয়েছি। তারা আদালত থেকে বলছে যে চার্জশিট এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই, আবার টিভি বলছে যে আমরা চার্জশিট পৌঁছাই দিছি। এইটা করছে তারা মোটামুটি 4:45 পর্যন্ত। এরপরে আমরা বলেছি যে আমরা কোনো খাবারও খাবো না, এবং যতক্ষণ পর্যন্ত চার্জশিট আমাদের কাছে হস্তান্তর না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে এক পাও নড়বো না। পরবর্তীতে রাত 10:45 সময় সেই চার্জশিট নিয়ে আমরা হচ্ছে বাসায় ফিরি। তো এই যে সার্বিক যে অসহযোগিতাগুলো করা হয়েছে, এইটাকে কোনোভাবেই মানে গুরুত্বহীন ভাববার কোনো বিষয় না। রাষ্ট্র এক্ষেত্রে পূর্ণ অসহযোগিতা করছে এবং পুরো এই হত্যাকাণ্ডের ঘটনাকে আড়াল করবার জন্য তারা নানান ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এরপরে আসি মামলার বিষয়ে। তো এর মধ্যে যদি আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে একটু কাইন্ডলি করে নেন, এরপরে আমি মামলার আলাপের ভিতরে যেতে চাই। না মানে রাষ্ট্র কেন অসহযোগিতা করবে? রাষ্ট্র তো ধরেন কোনো রাজনৈতিক রাষ্ট্র না, রাষ্ট্রের কোনো রাজনৈতিক সুবিধা অসুবিধা নাই এখানে। তো রাষ্ট্র ধরেন প্রথমত শরীফ ওসমান হাদির বা বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, মানে ওভারঅল একটা টোটাল ফেলিয়ার এই ইউনূস সরকারের, আমি যদি বলি। তো সেটাই কি কারণ মনে করেন, বা রাষ্ট্র কেন ইয়ে করবে না আপনি মনে করছেন? আচ্ছা, জানাজার দিনে আপনারা সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণটা দিয়েছেন সেটাও অনেকবার খেয়াল করেছেন। তো আমাদের কাছে মনে হয়েছে ডক্টর ইউনূস তার জীবনে কোনো ভাষণে তাকে এতটা অসহায় এবং অসংলগ্ন মনে হয় নাই। তিনি এক কথা 3বার করে বলছিলেন, এবং তিনি বলছিলেন যে আমরা ওসমান হাদিকে ধারণ করতে চাই, কিন্তু একবারের জন্য তিনি ওই ভাষণে বললেন না যে আমরা ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচারটা আমরা নিশ্চিত করবো, এইটা আপনাদেরকে কথা দিলাম। মানে রাষ্ট্রের যখন সর্বোচ্চ পদের ব্যক্তি যিনি, তার পক্ষ থেকে যখন আর কি শুধুমাত্র ধারণ করবার কথা বলা হয়, বিচারের ব্যাপারে তার কোনো কথা থাকে না, তখন আসলে সেই ক্ষেত্রে একজন সাধারণ জনগণ হিসেবে আসলে রাষ্ট্রের কাছে আমরা কতটা অসহায়, এটা তো আসলে তার ভক্তের মধ্য দিয়ে প্রকাশ পায়। যেখানে রাষ্ট্রপ্রধান নিজে অসহায়ত্ব ফিল করতেছে, সেখানে আসলে আমি বা আপনি আসলে সেই রাষ্ট্রের কাছে কতটা গুরুত্বপূর্ণ, এটা আসলে প্রশ্ন দিকে যায়। তো আপনারা চার্জশিট প্রত্যাখ্যান করলেন কেন? চার্জশিটে কি পেয়েছেন আপনারা? আচ্ছা, চার্জশিটের ক্ষেত্রে যেটা আপনার চার্জশিটটাকে পুরোটা দেখানো হয়েছে একটা সাধারণ খুন হিসেবে, মানে রাস্তাঘাটে যে বিভিন্ন ধরনের কোন্দলের মধ্যে যে খুনগুলো হয় না, এমন একটা খুন হিসেবে এই চার্জশিটটা প্রত্যেক করা হয়েছে। এখানে বলা হয়েছে যে শহীদ ওসমান হাদি আওয়ামী লীগের বিপক্ষে মাঝে মধ্যে যে বক্তব্যগুলো দিতেন, যার কারণে তারা ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে। এবং তারা এই মামলায় যাকে গুলির ইন্ধনদাতা হিসেবে নিয়ে এসেছেন, যে বাপ্পি ওয়ার্ড কমিশনার, পুরো চার্জশিটে এই ওয়ার্ড কমিশনারের সাথে যারা খুন করেছে তাদের তো একটা যোগসূত্র থাকবে, কোনো ধরনের যোগসূত্র তারা এই চার্জশিটে দেখাতে পারে নাই। মানে একদম ধরে এনে একটা কলা গাছকে এই চার্জশিটের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে আপনাকে আরেকটা জিনিস আমরা ইনফর্ম করতে চাই, সেটা হচ্ছে আপনার এই যে শত কোটি টাকার একটা লেনদেন হয়েছে, টাকার কথা তারা উল্লেখ করেছে, কিন্তু কোন পারপাসে কি ইস্যুতে এই টাকার লেনদেন হয়েছে, কারা তাদেরকে এই টাকা পয়সাগুলো দিল, এবং এই যে এই চেকগুলোর আসলে রহস্যটা কি, মানে কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার কাছে এত শত কোটি টাকার চেক আসলো, এর কোনো ব্যাখ্যা তদন্ত এর মধ্যে নাই। মানে এটা পুরোপুরি এই ইসের মধ্যে এড়িয়ে যাওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস, যেটা ঘটনার সূত্রপাতটা করাই হয়েছে হচ্ছে ফয়সাল করিম মাসুদকে দিয়ে। মানে এর পূর্বে এই খুনের কারা পরিকল্পনা করেছে, কারা এই খুন করতে সহায়তা করেছে, এবং পরবর্তীতে খুনিদেরকে কারা সেফ এক্সিট দিয়েছে, এর কোনো সুষ্ঠু প্রতিবেদন এই চার্জশিটের মধ্যে নাই। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কবিরের যে কানেকশনটা, এখানে মামলার একজন অন্যতম আসামি যে কবির, যিনি গ্রেফতার আছেন, তাকে শুধু খুনি প্রক্রিয়ায় জড়িত থাকার ব্যাপারে গ্রেফতার করা হয়েছে, অথচ এই কবির কিন্তু আমাদের ইনকিলাব কালচারাল সেন্টারেও এসেছেন, এবং তাকে এই প্ল্যানের কোনোভাবে অংশ করা হয় নাই। তো এটাকেও আমরা প্রচন্ড সন্দেহের চোখে দেখি যে তাদেরকে একটা আড়াল করবার একটা প্রচেষ্টা করা হয়েছে। আবার আরেকটা জিনিস আপনি দেখেন, ফিলিপের যে 2জন সহযোগীর কথা বলা হচ্ছে, যাদেরকে পুলিশ গ্রেফতার করেছে, এখন পর্যন্ত এই সহযোগীদের কাছ থেকে কোনো ধরনের তথ্য তারা বের করতে পারে না যে এই আসামি দেশে আছে নাকি বিদেশে পালিয়ে গেছে পুরো চার্জশিটটাতে। এবং আরেকটা জিনিস যেটা, এই যে সামিহা, ফয়সাল করিম মাসুদের যে স্ত্রী, এই সামিহার সাথে যে সিঙ্গাপুরে যে জাহাঙ্গীর কবির মাধ্যমে জাহাঙ্গীর কবির নানকের যে একটা বৈঠক হয়েছে এই খুনির, এই পুরো প্রক্রিয়াটা তারা এড়িয়ে গেছে। এবং আরেকটা জিনিস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে 12 তারিখে ওবায়দুল কাদের, এই যে আওয়ামী লীগের অন্যতম শীর্ষ সন্ত্রাসী যে ওবায়দুল কাদের, তার চার্জশিট দাখিল হওয়ার কথা ছিল আদালতে 12 তারিখ। তো এই চার্জশিটের 1 নাম্বার সাক্ষী ছিলেন শহীদ ওসমান হাদি। 12 তারিখে যেটা দাখিল হওয়ার কথা ছিল, যেই দিন ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এই পুরো ব্যাপারগুলোর কোনো উল্লেখ এই চার্জশিটের মধ্যে নাই। মানে চার্জশিটের মধ্যে শুধুমাত্র আপনি আমি যা নিজ চোখে দেখতে পাইছি এই জিনিসগুলাই দেওয়া হয়েছে। মানে একটা যে তদন্ত, এই তদন্তের কোনো কাজ এটার ভিতরে হয় না। একই কথা,
বারংবার ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে এবং নতুন কোনো কিছু সংযোজন এখানে করা হয় নাই। মানে পুরো প্রক্রিয়ায় কারা পিছনে রয়েছে, কারা পিছন থেকে ইন্ধন দিচ্ছে, এখন পর্যন্ত কারা এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে কোনো আলাপ এই চার্জশিটের মধ্যে নাই। যার কারণে আমরা মনে করি যে বাংলাদেশের শহীদ ওসমান হাদী শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। তিনি ইনসাফের লড়াইয়ের, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তার এই হত্যাকাণ্ডের যদি সুনির্দিষ্ট সুষ্ঠু বিচার না হয়, তাহলে বাংলাদেশে আগামী দিনে কেউ এই ইনসাফের লড়াইয়ের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, সীমান্ত সুরক্ষার জন্য আর কেউ এগিয়ে আসবে না। এই মামলাটা যদি কোনোভাবে হেলায় ফেলায় একটা সাধারণ মামলার মতো হয়ে যায়, তাহলে মানুষের যে বিশ্বাস, মানুষের যে আশা আকাঙ্ক্ষা তার বাংলাদেশ নিয়ে, সেখানে সেটা পথভ্রষ্ট হবে এবং তারা আশা হারিয়ে ফেলবে। যার কারণে আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবার মনে করছি যে কোনোভাবেই এই তদন্ত, যেহেতু কোনোভাবেই শহীদ ওসমান হাদীকে যারা খুন করেছে তাদের, এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার যারা খুন করেছে তাদেরকে তো এখন পর্যন্ত গ্রেফতার করে নাই, এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে অনেকে হয়তো দেখা যাবে যে এই ইসের মধ্যে দিয়ে বিচারের মুখোমুখি হবেন। কিন্তু আমরা আদালত এটাও জানিয়েছি যে শহীদ ওসমান হাদী সবসময় বলতেন যে শত্রুর সাথে ইনসাফ করতে চাই। তো যাতে এই পুলিশের মন গড়া যে চার্জশিট, এর মধ্যে যাতে কোনো নিরাপরাধ লোক যাতে এর মধ্যে সংযুক্ত না হয়, তাদেরকে যাতে দোষী সাব্যস্ত না করা হয়, আদালত এই ব্যাপারেও আমরা আজকে আবেদন জানাই আসছি। তো এই সার্বিক, এই যে সার্বিক যে একটা ব্যাপার, এই সার্বিক ব্যাপারে আমার কাছে মনে হয়েছে যে রাষ্ট্র তার যে একজন নাগরিকের উপরে যে দায়িত্ব, এবং সর্বোপরি শহীদ ওসমান হাদী তিনি শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা, তিনি ইনকিলাব কালচারাল সেন্টার নামে একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছেন, তিনি ইনসাফের লড়াই করেছেন, তিনি ঢাকা ৮-এর একজন প্রার্থী। সুতরাং তাকে শুধুমাত্র একজন সাধারণ নাগরিক হিসেবে ট্রিট করলে, এবং একজন সাধারণ নাগরিকেরও তো বিচার পাওয়ার অধিকার রয়েছে, বাংলাদেশে একজন সাধারণ নাগরিকের যে সুষ্ঠু বিচারটা পাওয়ার অধিকার রয়েছে, আমরা চাই যে শহীদ ওসমান হাদীর ক্ষেত্রেও একদম একজন সাধারণ নাগরিক হিসেবেও যদি তারা এই বিচারটা যদি করতে চায়, সেক্ষেত্রেও তো পিছনে কারা রয়েছে তাদেরকে বের করানো রাষ্ট্রের দায়িত্ব। আমাদেরকে জানতে চাইছে, আপনাকে আরেকটা ইনফরমেশন দিই, আমাদেরকে জানতে চাই যে আপনাদের পছন্দের কোনো এজেন্সি আছে কিনা যারা এই মামলার তদন্তভার নিবে। তো আমরা রাষ্ট্রকে স্পষ্ট জানিয়েছি যে এইখানে তো আমরা কোনো মেয়ে দেখতে আসি নাই যে অমুক মেয়ে পছন্দ হইলো, অমুক মেয়ে পছন্দ হইলো, আমরা চলে গেলাম। এটা তো রাষ্ট্রের দায়িত্ব যে শহীদ ওসমান হাদীর হত্যার বিচার তারা নিশ্চিত করবে। এখানে আমাদের পছন্দ করবার আর না করবার কি আছে? রাষ্ট্র যদি মনে করে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই তদন্ত করবার সামর্থ্য রাখে না, তাহলে প্রয়োজনে তারা আন্তর্জাতিক যে সকল পেশাদারী এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, এফবিআই, স্কটল্যান্ড ইয়ার্ড বা হচ্ছে এমআইটির মতো যে গোয়েন্দা পেশাদারী সংস্থাগুলো রয়েছে, রাষ্ট্র চাইলে তাদের সাহায্য নিতে পারে। এই ব্যাপারে আমাদের পূর্ণ দাবি রয়েছে, এবং আমরা যে দাবিগুলো করেছি এর মধ্যে দেখবেন যে আমরা এই দাবিটাও বারংবার উপস্থাপন করতেছিলাম। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। 12 জানুয়ারি যদি তার চার্জশিট দিয়ে থাকে, 12 থেকে আজকের দিন পর্যন্ত বা নারাজি দেওয়ার আগ পর্যন্ত সরকারের কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? আপনি রেজওয়ানা হাসান তো আপনাদের সঙ্গে সংহতি প্রকাশ করে গেছেন, জানিয়ে গেছেন, বা আসিফ নজরুল আপনাদের পক্ষের একটা আছেন বলে আমরা জানি। তো এদের কারোর সঙ্গে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? আচ্ছা, প্রথমত হচ্ছে 12 তারিখ চার্জশিটটা দাখিল হওয়ার পরে আমাদের রাষ্ট্রকে সহায়তা করবার জন্য একটা আইনজীবী প্যানেল গঠিত হয়েছে। তারা রাষ্ট্রের এই আদালতের অনুমতি নিয়েই রাষ্ট্রকে সহায়তা করবার জন্য তারা 2 দিন সময় নিয়েছিল। তো এই 2 দিন সময়ের মধ্যে আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করেছি, এবং আসিফ নজরুলের সাথেও যোগাযোগ করেছি, যিনি এখন বর্তমানে আইন উপদেষ্টা রয়েছেন। তো তাকেও আমরা এই মামলার ব্যাপারে আমরা বলেছি যে এই চার্জশিটের ব্যাপারে আপনাকে অবশ্যই, মানে যাতে এইখানে কোনো ধরনের না হয়, আপনি একটা পদে আছেন, এর বাইরেও একজন নাগরিক হিসেবে আপনার জায়গা থেকেও আপনার এই ব্যাপারে একদম সর্বোচ্চ যতটুকু করবার সুযোগ রয়েছে, আমরা আপনাকে আহ্বান জানাই আপনি এই জায়গাটাকে নিশ্চিত করবেন। তো আমার সাথে বেশ কিছু কথোপকথনও তার হয়েছিল। তো উনি প্রথমে বললেন যে এটা তো আদালতের বিষয়, এই ক্ষেত্রে আসলে তার কোনো ইখতিয়ার নেই। তো আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আসলে আইন উপদেষ্টা তো আপনি, তো আপনার কি আসলে সবকিছু অস্বীকার করাটাই হচ্ছে আপনার কাজ কিনা, মানে দায় এড়ানোটাই আপনার কাজ কিনা? আপনার যখনই আপনাকে কোনো কিছু বলি যে জামিন যারা দিল তাদের ব্যাপারে আপনার মতামত কি, বলেন যে আদালতের বিষয়। আবার যখন বললাম যে হচ্ছে এইটার ক্ষেত্রে আপনার কি ভূমিকা চার্জশিটের ব্যাপারে, আমরা চাই যে একদম সুষ্ঠু একটা পূর্ণ আর কি, যেখানে এই রহস্য উদ্ঘাটন এই ধরনের চার্জশিট দাখিল করা হোক, আপনি বললেন এটা আদালতের বিষয়। অথচ আমরা সার্বিক এই যে পুরো সিনারিটা, জানাজা থেকে শুরু করে শহীদ ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে আপনাকে তো আমরা পুরো জায়গাতেই দেখেছি। তো সেইখানে তো আপনার আইন উপদেষ্টা হিসেবে পুরো জায়গায় কানেক্টেড হওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আপনি তো ছিলেন পুরো কাঠামোর মধ্যেই, এবং সার্বিক জানাজা তত্ত্বাবধান বলেন বা অন্যান্য জায়গায় বলেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলোতেও আপনার অবশ্যই দায় রয়েছে, কারণ বাংলাদেশের জনগণ জুলাই পরবর্তী যে সরকার গঠন করেছে, সেই জুলাই পরবর্তী সরকারে কারা আসবে এর মধ্যে একজন তো আপনাকে চিনত। যার কারণে জুলাইয়ের যদি আমাদের যে উপদেষ্টা যারা রয়েছেন একজনও যদি এই পুরো প্রক্রিয়াটা অস্বীকার করে, আপনার এখানে অস্বীকার বা দায় এড়ানোর কোনো সুযোগ নাই। কারণ পুরো জুলাই জনতার ম্যান্ডেট নিয়ে এরপরে হচ্ছে আপনারা এই উপদেষ্টা প্যানেল গঠন করছেন বা এই ক্ষমতায় চলে আসছেন। সুতরাং আপনি এখন এইটা আমার দায়িত্ব না, ওইটা আমার দায়িত্ব না, এইটা বইলে আসলে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এই ধরনের কথাবার্তা আমাদের মধ্যে হয়েছে। এবং এই চার্জশিটের বিষয়টা নিয়ে উনি কিভাবে দেখছেন, সরকার কিভাবে দেখছে চার্জশিটের বিষয়টা? আর সরকার ক্ষেত্রে যে জিনিসটা, উনি এটা, এই সরকার পুরো এটাকে আদালতের কাছে আর কি
মানে যেহেতু এটা মামলা মোকদ্দমার বিষয় এবং তারা বলেছেন যে এটা আদালত নির্ধারণ করবে, এক্ষেত্রে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করতে চান না। কিন্তু আমার যতটুকু আর কি আমি জানি না, আপনি আমার হয়তো কারেকশন করে দিবেন, যে নিম্ন আদালত সম্ভবত আইন মন্ত্রণালয়ের অধীনেই আর কি তারা কাজ করেন। তো এই ক্ষেত্রে আসলে তারা এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন আসলে আমি স্পষ্ট না আর কি তাদের। এবং আমরা যোগাযোগ করলে কেবলমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করেন আর কি, এর বাইরে আর কি আমাদের সাথে যোগাযোগ করে অপদার্থ সরকার যখন দায়িত্বে থাকে তখন এই সমস্যাগুলো হয় আর কি। তখন ধরেন যখন ওই মেহের আফরোজ শাওন অ্যারেস্ট হয়, যখন মুন্নি শাহ অ্যারেস্ট হয়, যখন তাদের তখন তারা বিবৃতি দেয়। শালী দুলা ভাইরা অ্যারেস্ট হয়, শালী বেআইনি অ্যারেস্ট হয়, তখন আবার তাদের মানে তৎপরতা বেড়ে যায় আর কি। ইসলামের তো শেষ থাকে সবকিছু। তো আমি আমাদেরকে বোঝানো হয় যেটা সেটা হচ্ছে তারা সক্ষম না। মানে বাংলাদেশের রাজধানীতে একদম প্রকাশ্য দিবালোকে একজন ব্যক্তিকে গুলি করা হয়েছে এবং সেই ব্যাপারে তাকে গ্রেফতার করবার জন্য আমরা তো এতটুকু আর কি বিভিন্ন মাধ্যমে জানি যে বাংলাদেশে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসন এতটুকু ক্ষমতা রয়েছে, তারা চাইলে 20 থেকে 40 মিনিটের মধ্যে ঢাকার প্রত্যেকটা প্রবেশ মুখ তারা বন্ধ করে দিতে পারে আর কি। এই কোনো কাজেই আমরা তাদেরকে আমরা খুঁজে পাই নাই আর কি। এই ঘটনার পরে বা এই গত 15-16 মাসে এই সরকারে ইউনূসের দুইটা কাজ আমার পছন্দ, মানে একটা কাজ পছন্দ হয়েছে। একটা হচ্ছে জুলাই বিপ্লবের তদন্তটা জাতিসংঘ দিয়ে করানো, নাহলে কিন্তু এই বিপ্লবটা ধ্বংস হয়ে যেত, মানে বলতো যে এটা ম্যানিপুলেটেড। আর উনি কিন্তু হাদি গুলিবিদ্ধ হয়েছেন দুপুর বেলায়, উনি কিন্তু রাতের বেলায় সকল বাহিনী প্রধানকে ডেকে উনি একটা কথাই বলেছেন, হত্যাকারী যেন পালাতে না পারে। তার মানে তার কাছে একটা আভাস ছিল অথবা তিনি অনুমান করছিলেন। কিন্তু তারপরেও কিন্তু বর্ডার ক্রস করার এরকম বিভিন্ন তথ্য আসছে, যদিও এগুলো নিয়ে নানা রকমের ধোঁয়াশা আছে। তো আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি, তার আগে দর্শকদেরকে একটা তথ্য দেখাতে চাই। দর্শক, আমি আজকে গতকাল ভোরেই বলা চলে 6 ঘন্টা আগে একটা জরিপ দিয়েছিলাম। প্রায় 8,500 মানুষ গত 6 ঘন্টায় যোগ দিয়েছেন। শহীদ ওসমান হাদির হত্যার বিচার কি হবে? এর মধ্যে হ্যাঁ বলেছেন 23%, না বলেছেন 32%, এবং একটি অপশন ছিল যথারীতি নাটক চলবে, এটি বলেছেন 43%, এবং মতামত নেই বলেছেন 1% মানুষ। অর্থাৎ সাধারণ মানুষরা বিশ্বাস করেন, মনে করেন যে যথারীতি নাটক চলবে, যেটি আমরা রাজনৈতিক আমলে দেখতে সেই নাটকেরই পুনরাবৃত্তি হবে। না হলে পুলিশ কিভাবে বলে যে আপনাদের পছন্দের তদন্ত সংস্থা আছে কিনা? যাবে যেটিকে বলছিলেন আমাকে আদালত বলছে। সো এটা কি মানে এটা তো ধরুন একদম ফাজলামো ছাড়া তো আর কিছু না, তাই না? ফাজলামো না। রাষ্ট্র সিদ্ধান্ত নেবে যে সর্বোচ্চ কোন বাহিনী দিয়ে করব, প্রয়োজনে আমি বাইরে থেকে হায়ার করব। মানে গুরুত্বটা আসলে মুখে মুখে হয়ে যায়, বাস্তবে হয় না। তো একটি প্রশ্ন সবার মানে মুখে বা সবার মনে, যে এই ফয়সল কিভাবে যুক্ত হলো আপনাদের সাথে? এই যে খুনি ফয়সল কিভাবে ইনকিলাব মঞ্চের অফিসে গেল, বা আপনারা কিভাবে তার ইন করার প্রসেসটা কি ছিল আপনাদের সাথে? আচ্ছা, প্রথমত যেটা সেটা হচ্ছে মানে ফয়সাল প্রথম 4 তারিখে আসে ইনকিলাব কালচারাল সেন্টারে। তো ওই সময় আমি ছিলাম না, তবে 5 তারিখে যখন সে দুদকের সামনে যায় তখন তার সাথে আমার দেখা হয়েছে। এবং যেহেতু আগের দিন শহীদ ওসমান হাদির সাথে তার কথোপকথন হয়েছে, যার কারণে পরের দিন আমি তাকে গিয়ে দেখেছি। আমার একটু দেরি হয়েছে যেতে, আমি গিয়ে দেখেছি যে সে শহীদ ওসমান হাদির পাশেই দাঁড়িয়ে আছে আর কি। তো যার কারণে আমার নতুন করে তাকে নিয়ে আর কি আমার আর কি কথা বলবারই ছিল না। এরপরেও আমাদের টিমের একজন সদস্য সিয়াম, সে বলেছে যে ভাই তার তো যেই বডি ল্যাঙ্গুয়েজ বা তার যেই চেহারা, এটা দেখে তো আমাদের যে আমরা যে লড়াইটা করি এর সাথে তো কোনোভাবেই কানেক্টেড না। কানে দুল, হাতে ট্যাটু, বা হচ্ছে দেখতেই একটু কেমন যেন, কপালে দাগ টাগ আছে। তো ও আমাকে এই ব্যাপারটাই করেছিল। তো পরবর্তীতে আমরা দেখছি যে ওসমান হাদি ভাইয়ের সাথে সে কথা বলছে এবং হচ্ছে ভাইও এটাকে খুব নর্মালি, সাধারণত ওসমান হাদি ভাই সাধারণত অপরিচিত যদি কোনো লোক আসে তাদের ক্ষেত্রে আমাদের সাথে যে কাজটা করতেন সেটা হচ্ছে তিনি প্রথমত আমাদেরকে পাশে ডাইকে নিতেন যাতে তার পাশে তারা না বসে আর কি। আমাদেরকে ডাইকে নিয়ে বলতেন যে তুমি এখানে বসো, তুমি এই পাশে বসো, এই ধরনের একটা জিনিস তিনি মেনটেন করতেন। তো তার ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা দেখি নাই। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে খুনিরা প্রবেশের আগেও খুনিদের সঙ্গীরা কিন্তু আরো আগেই প্রবেশ করেছে। মানে খুনি তো প্রবেশ করেছে 4 তারিখ, আমরা আমাদের সিসিটিভি ফুটেজ এবং হচ্ছে ওই খুনির সাথে আরো বেশ কিছু লোকের ছবি দেখে আমরা আইডেন্টিফাই করেছি যে তাদের সাথে এমন একজনকে আমরা এর আগেও অনেকবার দেখেছি, যে হচ্ছে দাড়ি টুপি পরে, পাঞ্জাবি পরে এরপরে সেন্টারে আসতো। এবং সেন্টারে সাধারণত যেহেতু আমরাও হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, শহীদ ওসমান হাদিও ছিলেন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে, তখন যার একটা সফট কর্নার সবসময় ছিল আর কি। তো তাদেরকে আমরা কখনোই সন্দেহের ইসে দেখি নাই। এমনকি যখন আর কি গুলিটা হয়েছে তারপরে আমরা তাদের প্রোফাইল ঘাটতে গিয়ে দেখলাম যে এই লোকটাকে আমরা এর আগেও বহুবার দেখেছি। তার মানে এই যে পুরো খুনি চক্রটা, তারা যে শুধুমাত্র 4 তারিখে প্রবেশ করেছে ব্যাপারটা এমন না, তারা প্রবেশ করেছে এরও অনেক আগে। মানে 2-3 মাস আগে থেকেই তারা সেন্টারে আসা যাওয়া করছে। এবং এটা যে পুরো পরিকল্পিত একটা খুন, এটা মূলত তাদের ওই যে তাদের সাথে যাদের চলাফেরা, তারা যখন এসে এখানে অবস্থান করেছে এবং বিভিন্ন সময় তারা এটাকে পর্যবেক্ষণ করেছে, এর মাধ্যমে প্রমাণিত হয়। তো যার কারণে আমাদের ওইটাও সন্দেহ ছিল না। এবং 5 তারিখেও শহীদ ওসমান হাদি এই খুনিদের সাথেই ঝিল মসজিদে গিয়েছিলেন। আমাদের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ইনকিলাব কালচারাল সেন্টার যেটা চালাই,
এটা তো পাবলিক লাইব্রেরির মতো, যেখানে সবাই এসে এখানে বসতে পারে, আলাপ করতে পারে। এবং শহীদ ওসমান হাদির ক্ষেত্রে যে জিনিসটা ছিলেন, তিনি প্রচন্ড মিশুক প্রকৃতির মানুষ, এবং তিনি একদম সমাজের, যাদেরকে আমরা নিম্নবিত্ত বলি এবং উচ্চবিত্ত, এদের মাঝে কোনো ফারাক তিনি কখনোই পছন্দ করতেন না। তো যার কারণে যারাই আসতেন তাদেরকে তিনি বুকে টেনে নিতেন। তো এটা আসলে যে একই সাথে তার প্রচন্ড উদারতা এবং একই সাথে তার এই যে সিকিউরিটি, এইটাকেও আসলে ঘাটতিতে নিয়ে যাওয়ার এটা অন্যতম একটা কারণ। তো 5 তারিখে এই খুনি তার সাথে গিয়েছে, তো 5 তারিখে হয়তো শুট করবার চেষ্টা করেছে। আমরা আবার গিয়েছি, শহীদ ওসমান হাদি যেটা বলতেন সেটা হচ্ছে, আমি যেখানেই যাই সেখানে তো এমনিতেই আমি লোক পেয়ে যাই, তো যার কারণে তোমরা হচ্ছে অন্যান্য মসজিদ গুলোতে আর কি চলে যাও, ওখানে গিয়ে আর কি করো। তো এই পুরো সুযোগটা ওরা অবজার্ভ করে 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 এরপরে আর কি যখন ওদের সুযোগ এসেছে, ওরা এটাকে একদম পরিপূর্ণভাবে কাজে লাগাইছে আর কি। স্পেসিফিক কাউকে পাওয়া যায় না এরকম যে ইন্ট্রোডিউস করাই দিচ্ছে বা যে ইন করতে সহায়তা করছে, এরকম কিছু আপনাদের এখন পর্যন্ত এইটাই করায় নাই। আমরা হচ্ছে আদালতের কাছে শহীদ ওসমান হাদি যে ফোনটা, সে যে ফোন দুইটা ব্যবহার করতেন, সে দুইটা আমরা হচ্ছে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছি। এই মুহূর্তে সেটা আদালতে আছেন, এবং আজকে আমরা হচ্ছে আদালতের কাছে ফোন দুটো চেয়েছিলাম। তো তারা বলেছে যে পূর্ণ তদন্তের যেহেতু আবেদন করা হয়েছে, অধিকতর তদন্তের স্বার্থেই হচ্ছে ফোন দুটো তাদের কাছে সংরক্ষণ করতে হচ্ছে, যার কারণে আদালত আমাদেরকে ফোন দুটো দেয় নাই। তো আমার কাছে মনে হয় যে যেহেতু শহীদ ওসমান হাদিকে তো আমরা সবসময় দেখতাম বা তার সাথেই সবসময় চলাফেরা করতাম, তো আমরা যে জিনিসটা জানতাম না বা যে জিনিসটা আমরা কেউই আর কি ওয়াকিবল না আর কি, সেটা সম্ভবত তার ফোনটাকে যদি একদম ফরেন্সিক করে প্রত্যেকটা তথ্য উদ্ঘাটন করা হয়, সেটা বেরিয়ে আসবার একটা সম্ভাবনা রয়েছে। এবং আমরাও এটা মনে করি যে হয়তো এমন কেউ রয়েছে যাকে শহীদ ওসমান হাদি একদম যেটাকে বলে ব্ল্যাঙ্ক চেক দিতেন, এই ধরনের কেউ হয়তো এটার পিছনে থাকতে পারেন, আমরা নিশ্চিত না, কিন্তু থাকতে পারেন এমনটা আমরা আশঙ্কা বোধ করছি। তো যার কারণে আমাদের কাছে মনে করেন শহীদ ওসমান হাদি আমাদের পুরো টিমের সাথে বসে এরপরে সিদ্ধান্ত গ্রহণ করতেন, এবং আমাদেরকে না জানাইয়া উনি কখনোই একা কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতেন না। অন্তত 2-4 জন যারা নির্দিষ্ট ছিলেন, শহীদ ওসমান হাদির ভাই, এরপরে হচ্ছে জুমা, আমি, তার ওয়াইফ, অন্তত এদেরকে বলে রাখতেন। কিন্তু আমাদের কারো কাছেই উনি কোনো ধরনের তাদের সাথে যে যোগসূত্র, এই ধরনের কোনো আলাপ দেন নাই। তো সব থেকে ব্যাপার যেটা, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি যখন আর কি আপনার ওই মসজিদ থেকে যায় এবং পরবর্তী যখন লিফলেট বিতরণ করছিলেন, তখন আমাদের এক ভাই, উনি হচ্ছে শহীদ ওসমান হাদির সাথেই থাকেন এবং ছবি টবি তুলেন আর কি। তো উনি ছবি তুলতে যাওয়ার সময় খুনিরা প্রথমে না করছে যে ছবিটা তুইলেন না, তো এরপরে ওরা হচ্ছে ছবিটা তুলে ফেলছে। তো শহীদ ওসমান হাদিও পরে বলছে যেহেতু তারা না করতেছে, ছবি তুইলো না। তো এটাকে একটা মনে করতে পারি যে আমরা হচ্ছে তার প্রচন্ড সরলতা, এটা হতে পারে যে তিনি প্রচন্ড মিশুক এবং সরল মানুষ ছিলেন, যার কারণে এটা না করতে পারেন। অথবা এমন কেউ তাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, যার কারণে হয়তো সিকিউরিটি পারপাসেই উনি হয়তো এই ছবিটা তুলতে নিষেধ করছিলেন। আমরা হতে পারে, আমরা নিশ্চিত না, মানে আমরা কাউকে এই ব্যাপারে করছি না। তো শহীদ শরীফ ওসমান হাদির এই যে এই ঘটনার বিচার বা আপনাদের যে আন্দোলন চলছে, ইনসাফের যে আন্দোলন চলছে, আপনাদের সাথে শীর্ষ রাজনৈতিক দলগুলোর কি যোগাযোগ হয়েছে? যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা যদি বলি বা জামাত ইসলামের কথা যদি বলি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো, তাদের ব্যাপারে আপনার পর্যবেক্ষণ, মূল্যায়নটা একটু শুনতে চাই। আচ্ছা, প্রথমত যারা বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা মোটামুটি যারা বৃহৎ দলগুলো রয়েছে, যারা আন্দোলন সংগ্রাম এর মধ্য দিয়ে 17 বছর কাটিয়েছে, এবং ক্ষুদ্র যে দলগুলো রয়েছে, প্রত্যেকের কাছেই আমরা যাওয়ার চেষ্টা করেছি, তাদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করেছি, এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করেছি। কিছু কিছু রাজনৈতিক দল আমাদের সাথে যোগাযোগ করেছেন, এবং কিছু কিছু দল আমাদের রাজনৈতিক ইস্যুর সাথে যোগাযোগ করেন নাই, বিভিন্ন সমস্যা দেখিয়েছেন যে এই মুহূর্তে আসলে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, এই টাইপের বেশ কিছু কথাবার্তাও তারা বলেছেন। তো তারা আর কি আমাদেরকে আর কি যেটা আর কি এখন বলতেছেন, সেটা হচ্ছে আমাদের মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছেন যে আল্লাহ তোমাদের সহায় হোক, এরপরে হচ্ছে ইনশাআল্লাহ শহীদ ওসমান হাদির হত্যার বিচার হবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে, এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলের কাছ থেকে আমরা আর কি নিজেরা কোনো এই ধরনের আশ্বাস পাই নাই আর কি, যে তারা আমাদের পাশে এসে দাঁড়াইছেন এবং বলছেন যে শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা তোমাদের সাথে রাজপথে আছি, তোমাদের প্রত্যেকটা আন্দোলনে রয়েছি, এবং তোমাদের আন্দোলনের বাইরে আমরা নিজেরাও আমাদের প্রত্যেকটা জায়গা থেকে, একজন নাগরিকের জায়গা থেকে, রাজনৈতিক দল হিসেবে আমরাও শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে সচেষ্ট থাকবো। এই ধরনের কোনো আন্দোলন সংগ্রাম আমার চোখে পড়ে না। আমি তো অত্যন্ত ব্যস্ত থাকি, জানেন আপনি, তো আপনার চোখে পড়লে আমাকে জানাবেন, মানে আমি এখন পর্যন্ত জানি না। না, এমনিতে ধরেন আপনারা কি নিজেরা যোগাযোগ করছিলেন বা তাদের সমর্থন চেয়েছিলেন বা বিএনপির সাথে আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু বিএনপির আমরা এখন পর্যন্ত সাক্ষাৎ পাইনি। জামাতের সাথে যোগাযোগ করার পরে আমাদের আমিরের সাথে সাক্ষাৎ হয়েছে, এবং তিনি আমাদেরকে দোয়া করেছেন। এনসিপির সাথে আমাদের আক্তার ভাইয়ের সাথে কথা হয়েছে, নাহিদ ইসলামকে মেসেজ দিয়েছিলাম বা রেকর্ড দিয়েছিলাম, উনি এখন পর্যন্ত রিপ্লাই দেওয়ার আর কি সময় পান নাই, হয়তো ব্যস্ত মানুষ, নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। তো
আক্তার ভাইয়ের সাথে কথা হয়েছিল প্রথম কয়েকদিন। তো এরপরে আর কি তারা ওইভাবে করে আর কি যোগাযোগ করছে না। এর বাইরে তো বাংলাদেশে আর যে দলগুলো রয়েছে তাদের পরিসর তো খুবই ক্ষুদ্র। তো এবং আমরা হচ্ছে মানে সবাই হচ্ছে ওসমান হাদির যে আদর্শ সেটার প্রচার করছেন, কিন্তু কেউই আসলে ওসমান হাদির হত্যার বিচারটা চাচ্ছেন না আর কি। তো আমরা যখন আবার রাজপথে আন্দোলনে যাই তখন অনেকেই আবার আমাদেরকে বিভিন্ন এলিগেশন দিচ্ছেন যে আমরা নির্বাচন বানচাল করবার জন্য আসলে রাস্তায় অবস্থান নিচ্ছি। আবার যখন আমরা রাজপথে না গিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ছোট ছোট কর্মসূচি যাতে জনভোগান্তির তৈরি না হয় সেগুলো রাখছি, তখন আবার তারা আমাদেরকে বলছেন যে আমরা এজেন্সির সাথে আপোষ করে আমরা অথবা হচ্ছে যারা খুনি চক্র রয়েছে তাদের সাথে আপোষ করে আমরা হচ্ছে এই হত্যার বিচার থেকে সরে গিয়েছি। মানে এই দুইটা কাজই হচ্ছে একই ধরনের মানুষের দ্বারা আর কি সংগঠিত হচ্ছে। তো যেটা আসলে তবে আমরা এতটুকু আর কি আমাদের ইনকিলাব মঞ্চের পুরো টিম মানে পুরো বাংলাদেশের জনগণ তো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু পুরো বাংলাদেশের জনগণ যদি কেউ আমাদের সঙ্গে নাও থাকেন, এরপরেও আমরা পুরো টিম শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে বিচারের জন্য যা যা করা দরকার আমরা সেটা করব। এবং আরেকটা জিনিস বলা হয় যে সরকার থাকবে না, সরকার পড়ে যেতে পারে। আপনাকে আমি জানাইতে চাই যে জুলাইয়ের সরকার বলে না, যখনই তাদেরকে ধরা হয় যে আপনারা তো কোনো নির্বাচিত সরকার না, তখন তো সে দায়ারায় জুলাইয়ের সরকার বলে। এই যে জুলাই এতগুলো মানুষকে হত্যা করা হলো, গুম খুন করা হলো, এই সরকার ক্ষমতায় আসবার পরে আসলে তাদের সাথে বসে আসলে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন বা তাদের হত্যার বিচারের ব্যাপারে তারা এখন পর্যন্ত কি পদক্ষেপ গ্রহণ করেছেন। নির্বাচনের তারিখ যখন ঘোষণা করলেন তখন কি শহীদ পরিবারের সাথে একবারও এই সরকার বসবার চেষ্টা করেছেন বা তাদেরকে জানানোর চেষ্টা করেছেন কিনা যে শহীদ এই যারা শহীদ হয়েছেন জুলাইয়ে তাদের বিচার তিনি নিশ্চিত করবেন নির্বাচনের সাথে সাথে, এই ধরনের কোন আশ্বাস তাদেরকে দিয়েছেন কিনা। মানে সরকার যদি মনে করে যে পুরো বাংলাদেশের যারা রাজনৈতিক দল রয়েছে তারাই শুধুমাত্র তাকে ক্ষমতায় নিয়ে আসছে, আমি সরকারকে একটা জিনিস জানাইতে চাই, হাসিনার আমলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল তারা এই হাসিনার বিপক্ষে তারা সাংগঠনিক ভাবে ওইভাবে অবস্থান গ্রহণ করে নাই, যেটা সাধারণ জনগণ নিজ জায়গা থেকে এসে অবস্থান গ্রহণ করেছেন। এবং সাধারণ জনগণের কথা কি বলবো, মানে হচ্ছে আপনার 3 তারিখ বা 4 তারিখের আগ পর্যন্ত আমার তো দেখবারও প্রয়োজন হয় না যে এই আন্দোলনে কারা আর কি এটা লিড দিচ্ছেন, নাহিদ ইসলাম দিচ্ছেন না অন্য কেউ দিচ্ছেন, সেটা আমাদের প্রয়োজনই মনে করিনি। আমরা মনে করেছি যে এই আন্দোলনটা বাংলাদেশের জন্য দরকার, সেই জায়গা থেকে আমরা আন্দোলন করেছি। সুতরাং সরকার যদি মনে করে যে এনসিপির মানেই হচ্ছে ছাত্র জনতা, আবার যদি মনে করে যে রাজনৈতিক দলগুলোই হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা, তাহলে আসলে আমার কাছে মনে হয় যে এখানে তিনি সাধারণ জনগণকে একদম স্পষ্ট ভাবে তিনি তাদের নাগরিক যে অধিকার সেই জায়গা থেকে তাদেরকে বঞ্চিত করেছেন, এবং নাগরিক অধিকার নিশ্চিত করবার ব্যাপারেও তার কোনো উল্লেখযোগ্য কোনো ভূমিকা নাই। কিন্তু জাবেদ, আপনি যেটি বলছিলেন, ধরেন ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন বা মুখ্য ভূমিকা পালন করেছেন এমন তিনজন মানুষ কিন্তু সরকারে ছিলেন, নাহিদ ইসলাম, মাহফুজ এবং আসিফ। তো তারা কেন ব্যর্থ হলেন? মানে তারা কেন ধরেন জুলাই বিপ্লবের যারা আন্দোলনকারী তাদের নিরাপত্তা রক্ষা করা বা আহতদের পাশে দাঁড়ানো বা নিহত পরিবারের পাশে দাঁড়ানো আসলে কিছুই হয় নাই, সবই আইওয়াস হয়েছে। তো ধরেন সহযোদ্ধা যারা সহযোদ্ধাদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় যে বসেছেন, বা যে বয়সে তার টিউশনই করার কথা সেই বয়সে তিনি 4টা মন্ত্রণালয় চালাচ্ছেন, চাকরির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরার কথা সেখানে মন্ত্রণালয় চালাচ্ছেন, তারা কি মানে কি বলবো, মানে বানরের গলায় মুক্তার মালা দিলে যা হয় এমন কি হলো? মানে জুলাই বিপ্লবের সুফল তারা কেন জুলাই বিপ্লবের জন্য নিশ্চিত করতে পারলেন? আমরা দেখছি, আমি জাস্ট একটা সেকেন্ড বলি যে ধরেন একজন ক্ষমতা থেকে বের হয়ে এসে বলতেছে লাশ ফেলে দিব, কিছু বললে তুই তোদের বেটা লাশ ফেলে দিয়ে বলছে কেউ, তুই ক্ষমতা থেকে কি করছিস? একজন আবার বলতেছে আমরা আবার শুরু করব। মানে কি হচ্ছে, মানে কেন পারলো না, বা আপনার পর্যবেক্ষণটা কি? আচ্ছা, আমার পর্যবেক্ষণ আপনার শহীদ ওসমান, আমি নিজের কোনো রেফারেন্স দিচ্ছি না, আমি একদম শহীদ ওসমান হাদির কথাগুলোকে একদম কোরআন বলবার চেষ্টা করি। শহীদ ওসমান হাদি নিজেই বলে গিয়েছেন যে জুলাই পরবর্তী ছাত্র জনতার একটা অংশ তারা জুলাইকে না বাঁচানোর থেকে তারা গিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে ধর্ণা দিয়েছে, টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, এবং এইগুলোর পৃষ্ঠপোষকতা আমাদের যারা জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ তাদের অনেকের মাধ্যমেই হয়েছে। এবং শহীদ ওসমান হাদি জীবদ্দশাই বারংবার বলেছে যে তোমাদের বিরুদ্ধে যে ধরনের এলিগেশন গুলো নিয়ে আসা হচ্ছে এইগুলো সুস্পষ্ট প্রমাণ যে তোমরা যে এটার সাথে জড়িত না সেটা দাও, অন্যথায় কারা তোমাদেরকে এই তোমাদেরকে এইখানে ক্লেম করা মানে হচ্ছে পুরো ছাত্র জনতাকে এই জুলাইকে নাই করে দেওয়ার প্রচেষ্টা। সুতরাং তোমরা কেন এই দায়ভার নিচ্ছ, তোমরা এই ব্যাপারটাকে পরিষ্কার করছো না কেন? যদি তোমরা পরিষ্কার না করতে পারো ওই জায়গায় অবস্থান করে, তাহলে তোমরা পদত্যাগ করো। সে বারংবার হচ্ছে এই আবেদনগুলো আমাদের যারা ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা হয়েছেন তাদেরকে বারংবার জানিয়েছেন, কিন্তু তারা ক্ষমতায় থাকা অবস্থায় এই ব্যাপারগুলোকে কোনোভাবেই আমলে নেন নাই। এবং তারা ছাত্র জনতার যে নিরাপত্তা, এই যে জুলাইয়ের যে জনতার যে নিরাপত্তা, এই নিরাপত্তা নিশ্চিত করতে তারা একদম পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন। এবং তারা মূলত নিজেদের যেই দল, এই দল গঠনের বাইরে বাংলাদেশের জুলাই জনতার জন্য
খুব একটা কাজ করে যেতে পেরেছেন বলে আমি মনে করছি না। এটা খুবই এবং আমি জানি না যে এটা আসলে চেয়ারের দোষ কিনা, কিন্তু আসলে মানে আমরা যে স্বপ্ন নিয়ে, আপনি একটা জিনিস চিন্তা করেন যে মানে 4 বছরের শিশু, ও আসলে জানে না যে আসলে আন্দোলন কি। ওর মস্তিষ্কের পাশ থেকে ও পাশ গুলি ভেদ করে ওর মস্তিষ্কটা পড়ে যায় আর কি। মানে সেই ক্ষমতার মধ্য দিয়ে তো, সেই রক্তের মধ্য দিয়ে, সেই রাস্তায় মস্তিষ্ক পড়ে থাকার মধ্য দিয়ে তো তারা আর কি ক্ষমতায় গিয়েছে। তো ক্ষমতায় যাওয়ার পরে তারা কিভাবে মানে নিজেরা নিজেদের মধ্যে এই যে নোংরামি, এই যে একজন আরেকজনকে ব্লেম দেওয়া, এর বাইরে তারা বাংলাদেশের জন্য, জুলাই জনতার জন্য কি করছে এটা আমরা জানতে চাই এখন। মানে এখন যা এসে বলতেছে আমরা নতুন করে শুরু করব, আরে বেটা তোরে আগে শুরু করতে কে নিষেধ করছিল? আমরা কি কেউ বলছি যে তোরে আমরা আগে শুরু করতে দেবো না? তখন তো একদিন এই দল নিয়ে নামছো, আরেকদিন ওই দল নিয়ে নামছো, প্রত্যেককে নাই করে দেওয়ার চেষ্টা করছো। আর এখন যখন ক্ষমতা থেকে এসে সাধারণ জনগণের কাতারে দাঁড়াইছো, তখন এসে বলতেছো যে আমরা নতুন করে শুরু করবো। তোমরা নতুন করে কি শুরু করবে এটা বাংলাদেশের জনগণ বুঝে গেছে আর কি, যে তোমরা নতুন করে আসলে কি শুরু করতে পারবা। আমরা ভাই একদম, আমাদের পজিশন খুব ক্লিয়ার ভাই। আমাদেরকে অনেকেই ইদানিং বলবার চেষ্টা করে যে আপনারা গালিগালাজ করিলেন না, যেমন আমার ওইখানে বলছে আর কি। যখন আন্দোলন করতেছিলাম তো তখন আমি আর কি বলছিলাম যে যেই হারামজাদারা জুলাই জনতার মধ্য দিয়ে ক্ষমতায় গেছে, তারা যদি জুলাই জনতার দায় স্বীকার করতে, জুলাই জনতার প্রতি যে তোমাদের দায়, এটা যদি পালন করতে না পারো, তাহলে জুলাই জনতার কোনো দায় নেই তোমাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখা। তো আমাদেরকে বিভিন্ন মাধ্যম থেকে বলা হয় যে আপনার ইসের ভাষা সংযত করা উচিত, আপনি সুন্দর করে কথা বলেন। তখন আমি বলছিলাম যে তাইলে এই উপদেষ্টাদেরকে আমার সামনে নিয়ে আসেন, আমি প্রত্যেকটা একটা করে চুমা দেই, এর বাইরে তো আমার আসলে করবার কিছু নাই। না, আমাদের মধ্যে এক ধরনের বিশাল বিশাল সুশীলতা জন্ম নিচ্ছে, বাট মানে যেটাকে আমি বলবো একটা ম্যাসিভ চেঞ্জ। 18 সালের যে কোটা বিরোধী আন্দোলন, সেই সময় থেকে আমরা দেখেছি যে আমাদের শিক্ষার্থী বা আমাদের সবাই এক ধরনের মানে কি বলবো, এটা হচ্ছে ধরেন ক্ষোভের সর্বোচ্চ বহিঃপ্রকাশ। কারণ আমি আপনাকে মারতে পারতেছি না, আমি আপনাকে একটা গালি দিলাম, এরকম একটা জায়গায় চলে গেছে। এবং ইদানিং আমি দেখছি 18 সাল থেকে যেটা শুরু হয়েছিল কোটা বিরোধী যে আন্দোলন, তখন থেকে। তো যাই হোক, ওসমান হাদির যে স্বতন্ত্র যে নির্বাচনী যে আসন, সেই আসনে এখন দাঁড়াচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির। এটাকে আপনি কিভাবে দেখেন, বা কেন আপনারা কেউ প্রতিনিধিত্ব করলেন না, বা হাদির পরিবারের কেউ কেন দাঁড়ালো না? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, প্রথম ব্যাপার যেটা, আমরা শেষ থেকে শুরু করি আর কি। জি, হাদির পরিবারকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানিয়েছি যে আপনারা ভাই অথবা বোন যে কেউ, আপনাদের পরিবারের যে কেউ যদি ঢাকা 8 ইলেকশন করতে চান, আমাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমাদের যতটুকু করবার সামর্থ্য আছে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে সহযোগিতা করব। এটা আমাদের একদম মনোনয়ন নেওয়া পর্যন্ত আর কি, মনোনয়ন দাখিল করা পর্যন্ত আমাদের অবস্থান এমনই ছিল। এবং ইনকিলাব মঞ্চ, আপনি জানেন যে শহীদ ওসমান হাদি আপনাকেও বলেছে যে ইনকিলাব মঞ্চে শহীদ ওসমান হাদি একজন ফোকাল ছিলেন, কিন্তু যে কোনো সিদ্ধান্ত উনি তার পুরো টিমের সাথে পরামর্শ করে এরপরে সিদ্ধান্ত গ্রহণ করতেন। তো আমরা শহীদ ওসমান হাদির শাহাদাতের পর পুরো টিম নিয়ে বসেছি ঢাকা 8-এর ব্যাপারে। তো পুরো টিম আমাদেরকে জানিয়েছে যে শহীদ ওসমান হাদির হত্যার বিচার, এই পুরো প্রক্রিয়াটা নিশ্চিত না করে তারা এই মুহূর্তে নির্বাচনে যেতে ইচ্ছুক নয়। এবং আমি আমার টিমের পূর্ণ সমর্থন এবং তাদের এইটার যৌক্তিকতা উপলব্ধি করেই ঢাকা 8-এ ইলেকশন না করবার আমাদের ইনকিলাব মঞ্চ এবং আমি সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আপনাকে এটাও জানিয়ে রাখি যে ঢাকা 8-এ শহীদ ওসমান হাদির আসলে কোনো প্রার্থী নেই। ঢাকা 8-এ না, পুরো বাংলাদেশেই শহীদ ওসমান হাদির কোনো প্রার্থী নেই। শহীদ ওসমান হাদি, আপনারা শহীদ ওসমান হাদিকে চাইলে ধারণ করতে পারবেন, শহীদ ওসমান হাদির যে আদর্শ রয়েছে সেটাকে নিয়ে আপনারা সামনে এগোতে পারবেন, কিন্তু আমরা বাংলাদেশের জনগণের কাছে যেটা আমাদের প্রত্যাশা, সেটা হচ্ছে আপনারা অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড একটু চেক করবেন, যে তার আগের পজিশন কি ছিল, পরবর্তী পজিশন কি হয়েছে। যেমন আমরা এমনও দেখেছি যেই ছেলে শহীদ ওসমান হাদিকে বলেছে যে শহীদ হাদি কে এবং হাদি ইতর, আরো অনেক ধরনের কথাবার্তা বলেছে, সেই ছেলেকে আমরা দেখেছি যে জানাজার পরে সে খাটিয়ে ধরেছে। তো এই কাজগুলো তো হয়েছে। তো যার কারণে আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, মানে শহীদ ওসমান হাদির কথা বললেই আপনারা কাউকে গিয়ে নাইমা ভোট দিতে চাইেন না। ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কে যোগ্য, কতটুকু সৎ, তিনি কতটুকু বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে তার অবস্থান কি, এবং তিনি কতটুকু আধিপত্যবাদ বিরোধী, এই পুরো বিষয়টা নিশ্চিত হয়ে এরপরে তাদেরকে আপনারা ভোট দিবেন। এর বাইরে মানে হাদিকে তো এখন প্রত্যেকেই চায় বিক্রি করবার জন্য, মানে হাদিকে বেচতে পারলে, কারণ বাংলাদেশের পুরো 18 কোটি জনগণ একটা মানুষে শেষ সময় আসা পর্যন্ত বিশ্বাস করছে, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি। সুতরাং তারে যদি বিভিন্ন ভাবে পোট্রে করে কিছু ভোট নেওয়া যায় তাহলে তো খুব একটা সমস্যা না। তো যার কারণে আমরা একমাত্র ধরেন জুলাই বিপ্লবীদের মধ্যে হাদিরই স্লোগান ছিল যে জান দেব জুলাই দেব না। সবাই এবং তিনি সেটা প্রমাণ করে দিয়ে গেছেন যে তিনি জান দিয়েছেন কিন্তু জুলাই দেন নাই। তো সুতরাং যাদের নামে বিভিন্ন সময় এলিগেশন আসছে, তারা হঠাৎ করে যদি হাদি প্রেমে হয়ে যায় তাদেরকে আপনার সন্দেহের চোখে দেখেন।
না, এবং এবং তাদেরকে অবজার্ভ করেন। এবং ধরেন যে এনসিপি তে চাইলে হাদি যোগ দিতে পারতেন, হাদি চাইলে আরো ভালো কিছু বাগায় নিতে পারতেন। আনফরচুনেটলি ধরেন এনসিপি কি হাদির আসনে কি এক রিক্সাওয়ালাকে নমিনেশন দেয় নাই? সেই রিক্সাওয়ালাকে দিয়ে কি আবার বেগম খালেদা জিয়া সম্পর্কে বাজে মন্তব্য করায় নাই? তো এইগুলাকে হাদি ভাই তার জীবদ্দশায় তিনি যে কথাটা বলে গেছেন যে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে কেউ ইলেকশন করতে পারে, এবং আমার জন্য এটা অত্যন্ত আনন্দের যে ঢাকা 8-এ আমার সাথে একজন রিক্সা চালক সে কম্পিটিশন করছে আর কি, কম্পিটিটর। তো এই যে ব্যাপারটা, তার নেয়ার যে ব্যাপারটা, অনেকের তো অনেক ধরনের উদ্দেশ্য থাকে, সেটা আপনিও জানেন বা আমরা জানি, বাংলাদেশের জনগণ জানে। জাবেদ ভাই, আপনি জানেন যে হাদি ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো যোগাযোগ ছিল, তিনি আমার অনেকবার এসেছেন, আমরা অনেকবার বলা এবং সর্বপ্রথম যে শো হাদি ভাইয়ের জীবনে আর কি, সেটা সম্ভবত আপনার চ্যানেলে এসেই তিনি করেন। আমার জানা থেকে শুরু। তো সেই জায়গাটা ধরেন এগুলো ধরেন একটা টার্ম যে কোনো নাগরিক অংশ নিতে পারে বা সবকিছু, কিন্তু মানে আমার ইন্টেনশনটা কি, আমি জানি যে এখানে জুলাই বিপ্লবের একজন অন্যতম আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তি এই আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বা ঘোষণা দিয়েছেন। সেখানে আমি এনসিপির পক্ষ থেকে একজন রিক্সা চালককে দাঁড় করাই দিব সেই আসনটায়, এবং তাকে দিয়ে আমি, তো যাই হোক, এগুলো ধরেন বোঝা যায়, মিন মাইন্ডেড অবস্থাগুলো বোঝা যায়, এগুলো এক ধরনের ছোট লোকের মানসিকতা। এবং ওসমান হাদির জায়গায় যিনি এনসিপি থেকে দাঁড়িয়েছেন, আমি মনে করি না যে তিনি ওসমান হাদির সেই জায়গাটায় রিপ্রেজেন্ট করতে পারেন বা পারবেন। বাট আপনাদের আসলে সিদ্ধান্ত, আপনাকে আমাদের পক্ষ থেকে একটা হ্যাঁ, আপনি প্রশ্নটা করেন, এরপরে আমি আপনাদের এই সিদ্ধান্তের সঙ্গে একমত না যে আপনারা ইনকিলাব মঞ্চ সিদ্ধান্ত নিয়েছেন যে নির্বাচন করবেন না বা তার পরিবার করবে না, অর্থাৎ হাদির, আপনি বুঝতেই তো পারছেন না যে হাদির এই হত্যা নিয়ে নাটক চলবে, নানা রকমের কাহিনী চলবে, দেশি বিদেশি নানা রকমের বিষয় চলবে। তো সেই জায়গাতে আপনাদের প্রতিনিধিত্ব যদি সংসদে থাকতো, তাহলে ধরেন এটা আরো বেগবান হতো। জি, আপনি যদি বলতে চাচ্ছিলেন। তবে এখানে একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে হাদি ভাই সবসময় যে জিনিসটা বলতেন যে আমাদেরকে যে জায়গায় আমরা যাই ওই যোগ্যতাটুকু অর্জন করে আমাদের যাইতে হবে আর কি। এটা আমরা যেখানে যাই, এবং আমাদের যারা এই পুরো টিমে কাজ করে, হাদি ভাই প্রত্যেককে তার নিজ নিজ জায়গায়, যেমন হচ্ছে আমাদের টিমের অসংখ্য মেম্বার ইনকিলাব কালচারাল সেন্টারের ফান্ডের মাধ্যমে তারা ফটোগ্রাফি কোর্স শিখছে, কেউ ভিডিওগ্রাফি শিখছে, কেউ এআই কিভাবে এআই দিয়ে বিভিন্ন কাজ করতে হয় সেটা শিখছে। মানে হাদি ভাই প্রত্যেকে তার নিজের নিজের জায়গায়। আমরা আমাদের এখানে প্রতিপক্ষ কে সেটাকে আমরা কোনোভাবেই বিবেচনায় আনি নাই। আমরা শুধু একটা জিনিসই মনে করেছি যে শহীদ ওসমান হাদি যেইটুকু সততা, যেইটুকু ইনসাফ এবং যেইটুকু যোগ্যতা নিয়ে ঢাকা 8-এ দাঁড়াইছিলেন, আমরা সেইটুকু যোগ্য কিনা, ওইটাই শুধু আমরা প্রশ্ন করেছি, এবং সেই প্রশ্নের আলোকেই আমরা আমাদের সিদ্ধান্ত নিয়েছি। এখন আপনি হয়তো আপনার জায়গা থেকে বলেছেন, তো আমরা যদি ইলেকশনে এই মুহূর্তে দাঁড়াইতাম, তখন আমাদেরকে এই প্রশ্নটাও হয়তো অবশ্যই করা হইতো যে শহীদ ওসমান হাদিকে বিক্রি করবার জন্য বা হচ্ছে তার বিচার না দিয়ে তারা হচ্ছে প্রচারণা নিয়োগ করেছে। এগুলো কোনো আলাপের বিষয় না, এগুলো কোনো আলাপ নেই, আমি জানি। আমি এই জায়গাটা দ্বিমত পোষণ করি, কারণ ধরেন এগুলো হচ্ছে পাছে লোকে কিছু বলে, এই জাতীয় বিষয় আমরা তো অনেক আগে থেকে স্কুলে পড়ে আসছি, তার একটা প্রভাব। আমি বলবো আপনাদের বোল্ড ডিসিশন নেওয়া দরকার ছিল, অন্তত হাদির হত্যার বিচারের জন্য আপনাদের সরকারের সাথে যুক্ত থাকা দরকার ছিল, সংসদে থাকা দরকার ছিল। এইটার ক্ষেত্রে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা এই ইলেকশনের জন্য আমাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা বাংলাদেশের 300 আসনে শহীদ ওসমান হাদির পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দল পাঠানোর চেষ্টা করতেছি। তারা প্রত্যেকে এই আসনগুলোতে যাবে এবং সেখানে গিয়ে শহীদ ওসমান হাদির যে লিফলেট, আমরা সেখানে ঢাকা 8-এর পরিবর্তে আমরা সেখানে একটা জিনিস মেনশন করতেছি যে আপনারা ইনসাফের পক্ষে ভোট দিবেন। এবং আমরা আরেকটা জিনিস চেষ্টা, এবং সেইটা হচ্ছে সেটা বিএনপির পক্ষে যেতে পারে ওই আসনে, সেটা জামাতের পক্ষে যেতে পারে, সেটা এনসিপির পক্ষে যেতে পারে, সেটা যে কোনো কারোর পক্ষে যেতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই। আমাদের কনসার্ন যেটা, শহীদ ওসমান হাদি বলেছিলেন যে রাজনীতিবিদদের জন্য আমি রাজনীতি কঠিন করে দিব, এবং রাজনীতিবিদদেরকে জনতার হয়েই রাজনীতি করতে হবে। শহীদ ওসমান হাদি তো ঢাকা 8-এ ইলেকশন করতে চেয়েছেন, কিন্তু সে বলেছেন যে ঢাকা 8-এ ইলেকশন করা এই মানে এই না যে 299 জন যে বাকি তাদেরকে আমি শান্তি থাকতে দেবো, প্রত্যেকে কোথায় কে কি কাজ করতেছে আমরা সেইটাও প্রকাশ করে দিব। আমরা ইনকিলাবের মঞ্চের পক্ষ থেকে পুরো 300 আসনে আমাদের নির্বাচন কেন্দ্রিক ক্যাম্পেইন হবে, এবং সেই ক্ষেত্রে যারা যোগ্য তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে জনগণকে আহ্বান জানাবো যাতে তারা তাদেরকে নির্বাচিত করে নিয়ে আসে। কারণ যোগ্য লোক যখন সংসদে চলে আসবে, তখনই একটা আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্ন আমাদের পূরণ হবে। তো আমরা 300 আসনেই আমাদের অবস্থান ব্যক্ত করবো। এটা একটা ভালো উদ্যোগ, অবশ্যই ভালো উদ্যোগ, কারণ আমরা ইনসাফের যদি দেশ চাই, আমরা যদি প্রচলিত ধারার মানে সংস্কার তো গেছে আর কি, সব ইউনুস শরবত গুলো খেয়ে ফেলছে, ইউনুস গং, মানে তার সাথে যে মুরব্বী বাহিনী আছে সব মিলে সংস্কার শেষ, কোনো কিছুই হয়নি। এখন ধরেন যদি মানে প্রপার পারফেক্ট মানুষকে যদি আমরা সংসদে আনতে পারি আগামী নির্বাচনে, যদি ইনসাফ যারা কায়েম করবেন, কোনো চোর বাটপার না, গুন্ডা বদমাশ না, তাহলে ধরেন আমরা হয়তো
স্বপ্ন দেখতে পারি সামনের জন্য। তো একটি বিষয় দিয়ে আমি শেষ করতে চাই। আপনি আপনার বক্তব্য যেটি আমি প্রথমে দেখেছিলাম, আপনি বলেছিলেন যে সিভিল মিলিটারি এই জায়গাগুলো আওয়ামী লীগের যেসব দোষরা ঘাপটি মেরে বসে আছে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। সেই জাতীয় কোনো পদক্ষেপ হয় নাই। খোদা বক্স নিজে থেকে পদত্যাগ করেছেন। যে জেনারেল জাহাঙ্গীর এখনো বসে আছেন তার চেয়ারে। এর বাইরে কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো জায়গা থেকে আপনার উপর কোনো চাপ আছে কিনা, আপনাদের উপরে কোনো চাপ আছে কিনা, জেনারেল জাহাঙ্গীর পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বলেছেন কিনা, বা কি বিষয়টা একটু সংক্ষেপে বলেন, আমরা অনুষ্ঠান শেষ করবো। আচ্ছা, প্রথম পর্যায়ে যেটা সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা আবেদন করেছিলাম যে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি এসে আমাদেরকে জানাবেন যে এই ব্যাপারে সে কি পদক্ষেপ নিয়েছেন। তিনি একজন অতিরিক্ত আইজিপি কে পাঠিয়ে দিলেন এই বক্তব্য উপস্থাপনের জন্য। তার মানে হচ্ছে তিনি এই ঘটনাকে পুরো একটা ছোট এবং লঘু করবার চেষ্টা করেছেন। নাম্বার 2, এই যে আপনি বললেন যে গোয়েন্দা সংস্থাগুলোর কথা, যেমন ধরেন আপনি এই যে 5 তারিখের পরে যারা হচ্ছে ক্যান্টনমেন্ট গুলোতে গিয়ে আশ্রয় নিয়েছিল তাদেরকে তো আপনি বিদেশ থেকে বের করেন না, আর আমি যে তাদেরকে ক্যান্টনমেন্ট থেকে ভারতে পালাইতে সাহায্য করি নাই। এইটা তো হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে যারা আছে তারাই তো তাদেরকে এই সেফ এক্সিটটা দিয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে সেখানে তো এখন পর্যন্ত আওয়ামী লীগের এই লোকগুলো বহাল আছে, তাদেরকে তো আমরা এখন পর্যন্ত দেখি নাই, আমরা জানি না তারা কারা। কিন্তু আমরা তো এইটুকু বুঝতেছি যে যারা আর কি পার করে দিয়েছে তাদেরকে তো এই পদ থেকে পদচ্যুত করা হয় না। সুতরাং তারা এখন পর্যন্ত বহাল তবিয়তেই আছে, এবং তারা আগামী দিনে যদি আওয়ামী লীগকে বাংলাদেশে নিয়েও আসতে হয় সেই ক্ষেত্রে তারা সর্বোচ্চ ভূমিকা পালন করবে, এটাও আমরা মনে করি। তো সেই ক্ষেত্রে আমরা বলেছি যে মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে যারা আছে তাদেরকে গ্রেফতার করতে হবে, এবং সিভিল আপনি বলেন যে আমলাতন্ত্রে আসলে কোন পরিবর্তনটা হয়েছে আমলাতন্ত্রের কাঠামোর মধ্যে, মানে হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে 1.5 বছরে দুর্নীতি খুব কম হয়েছে? তো এই যে জায়গাগুলো এবং প্রশাসনের ক্ষেত্রে আসলে কি রদবদল হয়েছে। আমরা জানতাম যে 50,000 পুলিশ যারা হচ্ছে 5ই আগস্টের পরে নিখোঁজ ছিল আর কি, যারা পরবর্তী চাকরিতে ফিরে নাই, এখন নিখোঁজের সংখ্যা হচ্ছে 20,000। তার মানে এই 30,000 তো ফিরছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। তো এই পুরো ব্যাপারটাতে মানে, এবং আপনি আরেকটা জিনিস দেখেন যে আমরা যখন এই দাবিটা করছিলাম তো সংবাদ সম্মেলনে এসে তারা নিজেদের কথা বললেও সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের ব্যাপারে তারা একটা শব্দ উচ্চারণ করে নাই। তো এই পুরো যে জায়গাটা এটাতে আমাদের কাছে মনে হয়েছে যে এইটা কোনোভাবেই তার ব্যক্তি হতে পারে না, এটা পুরো একটা খুনি চক্রের ঘটনা। যারা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব চায় না, যারা সীমান্ত সুরক্ষিত হোক যেটা চায় না, যারা ইনসাফের লড়াই হোক সেটা চায় না, এবং নতুন বাংলাদেশ গঠিত হোক সেটাও তারা চায় না। না, এবং শুধু তো ধরেন ওই বিষয়টা না, ধরেন খোদ একজন আর্মি সার্ভিং অফিসার মেজর সাদেক, সে 195 দিন কর্মস্থলে অনুপস্থিত থেকে সে মানে গেরিলা ট্রেনিং দিচ্ছে। তো এই ঘটনাও তো ধরেন আমাদের অপদার্থ ইউনূস সরকারের মানে কিছুই করতে পারেনি। তো আমি অনুষ্ঠান শেষ করবো, তার আগে যাবেন আমি একটু শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রীর একটা স্ট্যাটাস দেখাতে চাই, যে তিনি গতকাল দিয়েছেন। তিনি লিখছেন যে রাবিয়া ইসলাম শম্পা, তিনি লিখছেন যে ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে? ইনকিলাব মঞ্চ কেন প্রোগ্রামে ডাক দিচ্ছে না? প্রথমত বিচার হবে না এই শব্দটাকেই মাথায় আনা যাবে না, বিচার হতেই হবে, এবং সেটা যে কোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এদেশে আজ জন্মাবে না। তবে এত দেরি বা সময় কেন লাগছে? ওসমান হাদি একটা অনুষ্ঠানে তার বক্তব্যে রবীন্দ্রনাথের 2টো লাইন বলেছিলেন, সহজ করে বলতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। তাই যুক্তি তর্ক ব্যাখ্যা কিছুই টানছি না, শুধু এতটুকুই বলা, আপনারাও জানেন কেন সব সহজে হচ্ছে না। জাস্ট মনে রাখবেন ওসমান হাদি বলে গিয়েছেন, আমাদের লড়াই অনেক দীর্ঘ, মুমিনের জীবন মানেই লড়াই সংগ্রাম, তাই সংগ্রাম চালিয়ে যেতেই হবে। এবং তিনি শেষ করেছেন আরেকটু বড় স্ট্যাটাস, আমি পুরোটা পড়লাম না, দর্শক আপনারা দেখে নেবেন। এবং দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। শহীদ শরীফ ওসমান হাদির একটি বক্তব্য থেকে তিনি কোট করে বক্তব্য শেষ করেছেন। তো আমরা যেটা দেখছি যে শরীফ ওসমান হাদির স্ত্রীও অনেকটা একটু মানসিক ভাবে একটু বিপর্যস্ত, যে যা হচ্ছে আর কি সবকিছু মিলিয়ে। এবং পাশাপাশি আমি আপনাকে অনুরোধ করব, বা এটা একটা উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করব, এখানে কোনো ইমোশন বা এখানে কোনো অন্য সব বাদ দিয়ে শরীফ ওসমান হাদির যে সন্তান বা তার পরিবার যেন কোনো ধরনের আর্থিক সংকটের মধ্যে যেন না পড়েন, সেটি রাষ্ট্রের কাছ থেকে আপনারা আদায় করে নেবেন, এই মেয়াদের মধ্যেই আপনারা আদায় করে নেবেন, যেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। মনে না করে যে আমার বাবা বেঁচে থাকলে তো আমার এই কষ্টটা হতো না, আমার বাবা বেঁচে থাকলে আমি এই করতে পারতাম, সেই জায়গাটা নিয়ে হাদির স্ত্রী। আপনাকে ভাই একটু ইনশিওর করি, সেটা হচ্ছে রাষ্ট্রের সাথে আমরা যোগাযোগ করছি যাতে তার এই যে স্ত্রী এবং সন্তানের ব্যাপারে রাষ্ট্র থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়। যদিও তার স্ত্রী অত্যন্ত ভদ্র মানুষ, এবং হচ্ছে তিনি তার যে স্বামীর যে আদর্শ সেটাকেই ধারণ করেন, যার কারণে তিনি আমাদেরকে বলেছেন যে তিনি প্রয়োজনে এক রুমের বাসা নিয়ে থাকবেন, কিন্তু এরপরেও কারো দয়া কারো অনুদান সেটা নিয়ে তাকে বাঁচতে হবে, সেটা তিনি কখনোই প্রশ্রয় দিবেন না। তো আমরা তাকে বলেছি যে শহীদ ওসমান হাদিকে রাষ্ট্র রক্ষা করতে সক্ষম হয় নাই,
রাষ্ট্রের অবহেলার কারণে শহীদ ওসমান হাদির মতো ব্যক্তির খুনের ঘটনা ঘটেছে। সুতরাং সেই রাষ্ট্রের অবশ্যই দায় আছে শহীদ ওসমান হাদির পরিবারকে যাবতীয় জায়গা থেকে রক্ষা করবার, তাকে আর্থিকভাবে, তাকে মানসিকভাবে এবং যে কোনো সাপোর্ট দিয়ে তার পাশে রাষ্ট্রকে অবশ্যই থাকতে হবে। তো সেই জায়গা থেকে আমরা রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখছি এবং তারা এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ কন্টিনিউ করতেছেন। এবং পাশাপাশি এটাও বলে থাকে, রাষ্ট্র যদি কোনো ধরনের সহযোগিতা নাও করে, ইনশাআল্লাহ শহীদ ওসমান হাদির পরিবার ইনশাআল্লাহ কখনো এটা ফিল করবে না। মানে তার সন্তানকে তো আমরা বাবার যে ফিল, এটা তো কোনোদিন দিতে পারবো না, এই অভাবটা তার থেকেই যাবে। আপনি হয়তো জানেন না যে সে সবেমাত্র আর কি বাবা বাবা বলতেছে আর কি, আমরা বাসায়ও যাই না আর কি, মানে এই ব্যাপারগুলো তো আমাদের জন্য নেওয়া খুব কঠিন। আব্বা আব্বা বলে ডাকে। শহীদ ওসমান হাদি তো বাসায়ও যেতেন না খুব একটা, এবং তার ছেলে এখন নারায় তাকবীর বলা শিখেছে আর কি, বাসায় বসে একা একাই আর কি ওই ভাঙা ভাঙা এসে নারায় তাকবীর বলে, ওই সারাক্ষণ ওই ভিডিও গুলো হয়তো দেখা যায় তার মা দেখে, এর পাশাপাশি দেখে। তো সেই ক্ষেত্রে আমরা আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে পুরো বাংলাদেশের সরকার বা কেউ যদি সাহায্য নাও করে, আমরা ইনশাল্লাহ শহীদ ওসমান হাদির পরিবারকে এটা কখনোই ফিল করতে দিব না, অন্তত আর্থিক ভাবে এবং মানসিক ভাবে, যে শহীদ ওসমান হাদি এই মুহূর্তে আমাদের মাঝে নেই। সেটি সেই আস্থা আপনাদের আপনাদের যে কার্যক্রম বা আপনাদের যে বক্তব্য কথাবার্তা আমরা আস্থা রাখতে চাই আপনাদের উপরে, কিন্তু রাষ্ট্রের যে দায় সেটি ইমোশনাল কোনো গ্রাউন্ডে যেন হয়, এবং রাষ্ট্র ব্যর্থ হয়েছে, রাষ্ট্রের ক্ষতিপূরণ দিতে হবে, রাষ্ট্রের রক্ষণাবেক্ষণ করতে হবে। আর আনফর্চুনেটলি এনজিও মার্কা সরকার তো 2 টাকা দিয়ে, মানে 2 টাকা দিতেও কলিজা ফেটে যায়, কিন্তু এগুলো আমি দেখতেছি। তো জুলাই বিপ্লবীদের সাহায্যের নমুনা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, একটা অন্ধ ছেলে, একটা পঙ্গু ছেলে, একটা নিহত পরিবারের পাশে তারা কি পদ্ধতিতে দাঁড়াইছে এই ফকিরের দল, এটা তো আপনি দেখছেন। মানে ভিক্ষা করে এনে যাদের চলা স্বভাব, তাদের কাছ থেকে আপনি ওই উদারতা কিন্তু পাবেন না কখনোই। মানে ইউনুসহ যা আছে সবই তো এনজিও, ভিক্ষা করে। আদায় করে নিতে হবে। জি, তো আদায় করে নেবেন, এই সময়ও বেশি নাই, এর মধ্যে যতটুকু সম্ভব